শুনতে পাচ্ছ সৃজিত? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এটা স্টার্ট করছি। কুইক রিক্যাপ করব অল্টারনেটিং কারেন্টের। অল্টারনেটিং কারেন্টটা কী জিনিস? কারেন্ট দু রকম হতে পারে, একটা হচ্ছে যে ডিরেক্ট কারেন্ট, একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে কী হয়, যখন আমি বলি যে ডিরেক্ট কারেন্ট, সেই ক্ষেত্রে কারেন্টটা মেইনলি যেটা আসে ব্যাটারি থেকে, সেই সমস্ত কারেন্টকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট। যেটা তুমি কোনো একটা বলতে পারো যে ঘড়ির ব্যাটারির থেকে যে কারেন্টটা ঘড়ি প্রোভাইড করছে, কিংবা ওই গাড়ির যে সমস্ত ব্যাটারিগুলো আর কি হয়, তো সেই গাড়ির যে ব্যাটারিগুলো তারা যে সমস্ত কারেন্ট প্রোভাইড করছে গাড়ির সার্কিটে, কিংবা রিমোটের যে সার্কিটসগুলো আমরা দেখতে পাই, এই সমস্ত কারেন্টই হলো ডিরেক্ট কারেন্ট। তো এই কারেন্টগুলো টাইমের সঙ্গে তার যে ডিরেকশন সেটাকে মোটেই চেঞ্জ করে না একদমই। কিন্তু অল্টারনেটিং কারেন্টের যখন আমি কথা বলছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে মানে এই কারেন্টটার কথা বলছি, যেই কারেন্টটা তার প্রত্যেকটা সময় তার টাইমের সঙ্গে সঙ্গে তার যে সাইকেল একটা হয়, সেই সাইকেলটাকে সে চেঞ্জ করে। তো এটাই হলো অল্টারনেটিং কারেন্টের নামটাই হয় এই কারণে, অল্টারনেটিং ওয়ার্ডটাকে ইউজই করা হয় এই জন্য। এখন এটা মেনলি জেনারেট হয় কী করে না, জেনারেট হয় তোমার যখন কোনো একটা টারবাইনের মধ্যে, টারবাইনকে আমি ঘোরাই কোনো একটা ম্যাগনেটের মধ্যে দিয়ে, তো সেই সময় হয় কি, সেই টারবাইনটা একটা ইনডিউস ডিএমএফ ক্রিয়েট করে, এবং সেই ইনডিউস ডিএমএফটার জন্য সে কিছু কারেন্টকে প্রোভাইড করতে শুরু করে। যেহেতু যেই পরিমাণ ইনডিউসড ইএমএফকে সে প্রডিউস করছে সেটা একটা সাইন বা কসের ফাংশন হয়, সেই কারণে কারেন্ট যেটা প্রোভাইড হয় সেখান থেকে, সেটাও তোমার অলরেডি সাইন বা কসের ফাংশন থেকেই আসে। যেই কারণে অল্টারনেটিং কারেন্টের যে ভ্যালু পাওয়া যায়, সেই অল্টারনেটিং কারেন্টের যে ভ্যালুগুলো হয় সেগুলো সাইন বা কসের ইকুয়েশন দিয়ে থাকে। এবং এখানটাতে আমরা যে গ্রাফটাকে পাবো অল্টারনেটিং কারেন্টের, সেই গ্রাফটা এইরকম টাইপের একটা কিছু গ্রাফ হয়, এরকম ধরনের গ্রাফ হয়। এখন এই যে কারেন্টটা আছে, এটা প্রতিনিয়ত একটা সময় তার পিককে মানে অ্যাচিভ করে, তারপর আবার ডাউন হয়, দিয়ে জিরো হয় একটা মোমেন্টের জন্য, যেমন এখানে সেটা জিরো হয়েছে, তারপর আবার নেগেটিভে একটা পিককে অ্যাচিভ করে, আবার জিরো হয়, তারপর আবার পজিটিভে পিককে অ্যাচিভ করে, তারপর আবার জিরো হয়, এবং এটা চলতেই থাকে। যে এই মুহূর্তে তোমাকে কেউ বলবে, তাহলে আমাকে বলো যে এই পুরো অল্টারনেটিং কারেন্টটার নেট কারেন্টের তাহলে ভ্যালু কত হচ্ছে। নেট কারেন্টের যখন আমি ভ্যালু বার করব, তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে এর ম্যাক্সিমাম কারেন্ট কোনটা না, আই নট, এইখানে যেই পরিমাণ কারেন্টটাকে সে দেবে। ম্যাক্সিমাম কারেন্টগুলো যদি প্রত্যেকটা সাইকেলের জন্য বার করি, তাহলে আমি এটা বলতে পারি প্লাস আই নট মাইনাস আই নট, প্লাস আই নট মাইনাস আই নট, সবাই একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। মানে বেসিক্যালি তার জন্য যে অ্যাভারেজ কারেন্টটাকে পাওয়া যায় সেটা জিরো হয়ে যায়। আর এই অ্যাভারেজ কারেন্টের যে জিরো হওয়ার প্রসেসটা, এটাকে নেগলেক্ট করার জন্যই আমরা কি করি, আরএমএস কারেন্টকে ইউজ করি। আরএমএস কারেন্ট মানে হচ্ছে রুট অফ দি মিন অফ দি স্কোয়ার। তুমি আরএমএস এই টার্মটাকে লাস্ট থেকে পড়তে শুরু করো, আরএমএস, তাহলে তুমি বুঝতে পারবে। প্রথমে তুমি করবে কি, স্কোয়ার করবে। স্কোয়ার করলে কি হবে, নেগেটিভ পিকগুলো পজিটিভ হবে, কারণ স্কোয়ার করলে সেগুলো পজিটিভে চলে আসে সবসময়, নেগেটিভ কখনো থাকে না স্কোয়ারের পরে। তাহলে এইগুলো চলে আসবে কোথায়, পজিটিভে, তো সব পজিটিভে চলে এলো। নিচের যে পোর্শনগুলো, এই পোর্শনগুলো এখান থেকে সরে গেল। আচ্ছা, এটা খুব ভালো কথা। এবার যেই মুহূর্তে পজিটিভ হয়ে গেল, সেখানে আরেকটা কেস হবে, সেটা হলো যে স্কোয়ার করার জন্য যদি আমি 2-এর স্কোয়ার করি, তাহলে সেটা 4 হয়, মানে আরও 2 এক্সট্রা অ্যাড হবে। তাহলে এই যে দুটো নেগেটিভ সাইকেল ছিল, তাদের জন্য তোমার আবার দুটো এক্সট্রা এরকম ধরা করে তুমি পেয়ে যাবে পিক, প্লাস এই যে দুটো পজিটিভ সাইকেল ছিল, এদের জন্য আবার দুটো এক্সট্রা পিক পাবে প্রত্যেকটার জন্য। তো তাদের প্রত্যেকের জন্য তুমি একটা একটা করে আবার পেলে। তো যদি এখানে টোটাল আগে 1 2 3 4 থাকে, তার যখন তুমি স্কোয়ার করবে, তখন সেইখান থেকে তুমি কি পেয়ে যাবে, এখানে তো সবকটা লেখা উচিত মানে সম্ভব নয়, তো টোটাল তুমি 4টে থেকে টোটাল 16খানা তুমি এরকম দ্বারা পিক পেয়ে যাবে পজিটিভের দিকে। এখন যদি তুমি 16খানা পিক পাও, তার মানে কেসটা এরকম দ্বারা হলো, তোমার কটা পিক ছিল, অ্যাকচুয়ালি ছিল 4টে, তুমি পেলে কটা, 16টা, যেটা বাস্তবে ছিল না। এর জন্য কি করবে তুমি, এর জন্য তুমি তার মিন নেবে। এবার মিন নিলে কি হবে, 16কে তুমি 4 দিয়ে ডিভাইড করবে, সেই 4ই পেয়ে গেলে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার যখন তুমি মিনটাকে নিলে, মিনটাকে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, তার রুট করতে হবে, তার কারণ তুমি আগে স্কোয়ার করেছিলে, তো স্কোয়ারটাকে সরা থাকলে তোমাকে রুট করতে হবে। ওই জন্য কি করা হয়, স্কোয়ার অফ দি মিন অফ দি রুট, বুঝতে পারলে, সরি উল্টোটা বললাম, রুট অফ দি মিন অফ দি স্কোয়ার, বুঝতে পারলে, যে স্কোয়ার করো, তারপর মিন নাও, তারপর তার রুট করে নাও। এতে করে হবে কি, তোমার নেট কারেন্টটা কখনোই জিরো পাবে না তুমি, তার কারণ এখন তুমি প্রত্যেকটা পার্টকে পজিটিভের দিকে পেয়ে গেলে, তো নেট কারেন্ট তোমার আর জিরো হবে না। এই জন্য আরএমএস টার্মটাকে ইউজ করা হয়। এখন কিছু স্পেসিফিক টাইপের গ্রাফস তোমাদেরকে দেবে, এবং তার জন্য আরএমএস ভ্যালুস বার করতে বলবে। তো সেই গ্রাফসগুলোকে আমি একটার পর একটা লিখে যাচ্ছি, আর এবং সেই সিগন্যালসগুলোকে আমি লিখছি, তোমরা সেগুলো জাস্ট লিখতে শুরু করে দাও। প্রথম হলো এইটা, এটা, এটাকে বলা হয় তোমার সাইনুসয়েডাল ওয়েভ। এর জন্য আরএমএস ভ্যালু যেটা আসবে, এই আরএমএস এর ভ্যালু আছে আই নট, যেটা পিক ভ্যালু, ডিভাইডেড বাই √2, আর এর মানে হচ্ছে 0.707 আই নট হলো। নেক্সট আসছে এটার জন্য যে অ্যাভারেজ কারেন্ট পাবে, অথবা যাকে বলে মিন কারেন্ট, আই অ্যাভারেজ, এটাকে যেটাকে পাবে 2 আই নট
ডিভাইডেড বাই পাই। এরপরে চলে এসো, যখন তোমাকে এরকম যারা শেপ দেবে, এরকম টাইপের যখন দেবে, এর জন্য কি আসবে আরএমএস এর ভ্যালু আই নট বাই 2, 0.5 আই নট। এর জন্য যে তুমি অ্যাভারেজ পাবে সেটা কত আসবে, আই নট বাই পাই, এইটা আসবে। বুঝতে পারলে? আগে এই দুটোকে লিখে নাও, তারপরে বাকিগুলোকেও লিখবো। স্যার রাইট সাইডে ওটা কি বললেন? রাইট সাইডটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। অ্যাভারেজ কিরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখানো হয়, কিংবা শুধুমাত্র মাথায় একটা বার দিয়ে দেওয়া হয়, সেগুলো অ্যাভারেজকে ইন্ডিকেট করে। আচ্ছা, হয়ে গেলে বলবে। হয়ে গেছে, চলো। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে তোমার স্কোয়ার আর রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল যদি থাকে, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল, এগুলো স্কোয়ার সিগন্যাল। এর জন্য তুমি ভ্যালু কত পাবে, আরএমএসটাও পাবে আই নট, অ্যাভারেজটাও পাবে আই নট। নেক্সট আসছে স টুথ টাইপের সিগন্যাল। স টুথ মানে কি, ওই দাঁতের মতন তোমার ছুঁচলো টাইপের সিগন্যাল, এই যে এগুলোকে বলে স টুথ সিগন্যাল। এর জন্য কত পাবে তুমি, আই নট বাই √3 আসবে এটাতে, আর এর জন্য কত চলে আসবে, আই নট বাই 2। লিখে নাও। মেনলি এইগুলোকে জিজ্ঞেস করে, ওই কারণে এই চারটেকেই লিখালাম, তার কারণে এই চারটেই জিজ্ঞেস করে মেনলি, ডিরেক্টলি জিজ্ঞেস করে যেটার জন্য কত হবে বার করো। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে আসছে আমি এসি সার্কিটগুলোর মধ্যে। এসি সার্কিটগুলো কীভাবে সলভ হয় দেখো, প্রথম যেটা আছে সেটা হলো তোমার পিওরলি যদি আমি রেজিস্টিভ সার্কিট নিই, পিওরলি রেজিস্টিভ সার্কিট, তো তুমি কী করলে, একটা রেজিস্ট্যান্সকে অ্যাড করে দিলে, অ্যাড করলে তাকে একটা এসি সোর্সের সঙ্গে অ্যাড করেছো, এই হলো রেজিস্ট্যান্সটা। এ যেই পরিমাণ ভোল্টেজ পাচ্ছে সেই ইএমএফটা কত হবে, ভি ইকুয়াল টু হয়ে যাবে আমার কাছে ভি ইকুয়াল টু হয়ে যাবে ভি নট সাইন ওমেগা টি। যদি আমি আই বার করি, আই সমান কত হবে না ভি বাই আর, এর মানে কত আসবে ভি নট বাই আর সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আই সমান কত হবে না আই নট সাইন ওমেগা টি, ভি নট বাই আর মানে হচ্ছে আই নট। আই নটগুলো কি, এগুলো হলো তার পিক ভ্যালু, ভোল্টেজের পিক ভ্যালু, ভি নট কারেন্টের পিক ভ্যালু হচ্ছে আই নট। যদি আমি ফেজার ডায়াগ্রাম ড্র করি, তাহলে ফেজার ডায়াগ্রাম হলো যখন আমি তার যে অ্যামপ্লিটিউড সেটাকে একটা ভেক্টর হিসাবে ট্রিট করব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানটায় তোমার পোটেনশিয়ালের যে তোমার ভেক্টরটা বা পোটেনশিয়ালের যে ইকুয়েশন আর কারেন্টের যে ইকুয়েশন, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কিছু নেই। তার মানে যেই দিকে আই নট থাকবে সেই দিকেই থাকবে ভি নটটা। এটা চলে এলো ফর পিওরলি রেজিস্টিভ সার্কিট। এখন লিখো না, ভালো করে দেখে নাও তারপর লিখবে। এরপর আসছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। যখন সার্কিট পিওরলি ইন্ডাকটিভ হয়ে যাবে, সেই ক্ষেত্রে একটা ইন্ডাক্টরকে তুমি এরকমভাবে কানেক্ট করলে যার ইন্ডাকটেন্স হচ্ছে এল, যদি তুমি একে কানেক্ট করে দাও, এর জন্য ওই সেম লজিক অ্যাপ্লাই হবে যে প্রথমে আমরা বলবো যে আচ্ছা এখানটাতে কত পরিমাণ পোটেনশিয়ালও পাচ্ছে না, পোটেনশিয়াল যেটাকেও পাচ্ছে সেটা হলো ভি নট সাইন ওমেগা টি, এবং তারপরে আমি কারেন্ট বার করব, কারেন্ট বার করার সময় ভি নট বাই রেজিস্ট্যান্স দেবো। কিন্তু এইখানে একটা চক্কর চলে আসে, সেটা হলো যে প্রথমে বলি সেখানে ভি নট সমান কত আসবে না, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। কিন্তু যেই মুহূর্তে আমি এটাকে বলবো যে আই নট, তখন আমাকে লিখতে হবে যে ভি নট বাই আর। এখন রেজিস্ট্যান্স একটা ইন্ডাক্টরে তো থাকতে পারে না, তো রেজিস্ট্যান্স যেহেতু ইন্ডাক্টরে থাকতে পারে না, কিন্তু রেজিস্ট্যান্স লাইক কোনো কোয়ান্টিটি থাকতে পারে, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্স বা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সও বলা হয়, কিন্তু সবথেকে বেশি ইউজ করে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা, যার ভ্যালু হয় ওমেগা ইন্টু এল। এবং সেই কারণে আমরা লিখতে পারি ভি নট বাই ওমেগা ইন্টু এল, যেটাকে এই ওমেগা ইন্টু এলটাকে এক্স জেড এরকমভাবেও প্রডিউস করা হয় ইন্টু সাইন ওমেগা টি। এই হলো ঘটনাটা, লিখে নাও এটাকে।
স্যার এলটা ফুল ফর্ম কি বলেন? হ্যাঁ এলটাকে কি এই বললেন? এক সেকেন্ড দাঁড়া বলছি, এটা লেখার সময় ভুল লিখে ফেললাম, এটা এখানে তো মাইনাস আছে, ডিফারেন্সিয়েট করতে হবে এটা। এটা আসবে তোমার মাইনাস কস ওমেগা টি। হ্যাঁ কোনটা বলো, ওমেগা এল না এল? না না, এল, শুধু এল। ইন্ডাকটেন্স, আচ্ছা। ইন্ডাকটেন্স বলা হয় এটাকে। এবার যদি তুমি লক্ষ্য করে দেখো তাহলে তুমি পাবে যে এখন যদি আমি বলি যে ব্যাটারি যখন তোমাকে সাপ্লাইটা দিল তখন কত সাপ্লাই দিল না ওমেগা টি। এখন কারেন্ট যেটা তুমি পেলে সেটা কিসের পেলে, কস ওমেগা টি এবং মাইনাস কস ওমেগা টি। তো মাইনাসটা যখন ভিতরে যাবে তখন কত আসবে, যদি কস থেকে সাইনে কনভার্ট করি তাহলে 90 মাইনাস থিটা করবো, যখন ওটা ভিতরের দিকে যখন কত ওটা 90 প্লাস থিটা হয়ে যাবে। তার মানে বেসিক্যালি যদি আমি এরকম ধরে তোমাকে বলি যে ব্যাটারির জন্য ফি নটটা এই দিকে, তাহলে এর জন্য যে আই নটটা থাকবে সেটা কোন দিকে আসবে না 90 ডিগ্রি উপরে থাকবে, কারণ 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স পাচ্ছ তুমি ওখানটাতে। তো এইটা হবে ওদের জন্য ফেজার ডায়াগ্রামটা। এবারে চলে তুমি পিওরলি ক্যাপাসিটিভের জন্য, যখন তুমি পিওরলি ক্যাপাসিটিভ লিখবে তার জন্য কি করবে, ওই একটা এসি সোর্সকে তুমি দিয়ে রেখেছো যার ক্যাপাসিটেন্স হচ্ছে সি। তো ভি নটটা কত হবে না, সরি ভি ইকুয়াল টু কত হবে, এটা ভি নট না এটা ফি হবে, এক সেকেন্ড, এটা হবে ফি। ভি সমান কত হবে না, ভি সমান হয়ে যাবে ভি নট সাইন ওমেগা টি। এবার যখন তুমি বলবে এটার জন্য কারেন্ট কত হবে আই, সো আই ইকুয়াল টু হয়ে যাবে এখানটাতে ভি নট বাই রেজিস্ট্যান্স না এসে এখানটাতে চলে আসে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স 1 বাই ওমেগা ইন্টু সি বলে সেটাকে। তো এইটাকে এই পুরো টার্মটাকে লেখা হয় এক্স সি দিয়ে, যেটাকে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সও বলা হয়। এবং এই সময়টা চলে আসবে কত প্লাস কস ওমেগা টি। এখন ডেরিভেশনগুলো আমি করছি না বলে তুমি বুঝতে পারবে না, কিন্তু কিছু করার নেই, টাইম বাউন্ড করে দিয়েছে এখন, আমাকে এইভাবেই করাতে হবে, কোনো উপায় নেই। তো যেই জন্য এটা আসবে কত কস ওমেগা টি। এখন এটা যদি তুমি ফেজার ডায়াগ্রাম ড্র করতে হয় তুমি বুঝতে পারবে সাইন ওমেগা টি এখানে আসছে কস ওমেগা টি, মানে কস মানে কত সাইন 90 মাইনাস থিটা। অর্থাৎ এরকম দ্বারা হবে যদি আজকে আমি ভি নটটাকে এই দিকে দেখাই তার সঙ্গে 90 ডিগ্রি নিচের দিকে থাকবে আই নটটা, আই নটটা থাকবে তার সঙ্গে 90 ডিগ্রি নিচের দিকে। তো এইটা হবে ওটার জন্য ফেজার ডায়াগ্রাম, লিখে নাও এক্স জেড না সরি এক্স এল, এটা এক্স এল। স্যার বলছি আমরা যে এসি লাইনের 220 ভোল্টেজ পাই ওটা কি পিক ভোল্টেজ? ওটা আরএমএস ভোল্টেজ, এসি লাইনে কখনো পিক ভোল্টেজ বলে না, আরএমএস ভোল্টেজ বলে সবসময়। যখন আরএমএস বলছে তখন যারা যারা বললো তারা সেলফ আন্ডারস্টুড থাকে যে আরএমএস এর সঙ্গে ওর সম্পর্কটা কী হবে। অ্যাকচুয়ালি হয় কি আই আরএমএস ইকুয়াল টু পিক বাই √2 হয়, আরএমএস ভ্যালু ইকুয়াল টু পিক ভ্যালু ডিভাইডেড বাই √2। তো যখন তোমাকে সে বললো যে আরএমএস ভ্যালু হচ্ছে যে 220 ভোল্ট, তার মানে সে নিজেও জানে যে অ্যাকচুয়ালি সেই 220 ভোল্টের চেয়ে বেশি কারেন্ট সে কিন্তু দুবার দেবে একটা সাইকেল, একবার উপর দিকে একবার নিচের দিকে। সেটা কত হবে না ওই আরএমএস ভ্যালু ইন্টু √2 মানে 220 ইন্টু √2, ওটা তুমি দুবার পাবে পিকটা। এটা সেলফ আন্ডারস্টুড। হুম। কিন্তু ওখানে পারফেক্টলি আরএমএস কারেন্টটাকে মানে ইউজ করা হয়, একটা কারণও আছে, সেটা হলো যে পুরো সাইকেলটার মধ্যে একবার কারেন্ট বাড়ছে কমছে, তো বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কারেন্ট প্রডিউস করছে এবং একই রকম কারেন্টকে সে টোটাল 4বার প্রডিউস করতে পারে। উপরে একবার ওঠার সময়, আবার উপর থেকে নামার সময় দুবার, আবার নিচে নামার সময় একবার, আবার নিচ থেকে ওঠার সময় দুবার। তো একই রকম কারেন্টকে সে দুবার মানে 4বার দিতে পারে সে। তো তুমি বিভিন্ন কারেন্টকে তখন তুমি বলবে কোনটা, যে এখন 1 অ্যাম্পিয়ার, এখন 2 অ্যাম্পিয়ার, এখন 3 অ্যাম্পিয়ার। তো একটা কাজ করো, তুমি একটা কাজ করো আরএমএস ভ্যালু বলে দাও, যেটা সবার জন্য জেনারেলাইজ ধরে নিলে আর কি, মানে অ্যাভারেজ বললে একটা টাইমে। বুঝতে পারলে এরকম একটা ঘটনাটা, পিওরলি অ্যাভারেজ তো বলা যাবে না, কারণ পিওর অ্যাভারেজটা তার জিরো হয়ে যাবে পুরো সাইকেলটার জন্য। ওই জন্য আরএমএস কি ইউজ করা হচ্ছে, যেটা সেলফ আন্ডারস্টুড থাকে যে এতটা আরএমএস মানে অ্যাকচুয়ালি এর থেকে বেশি পাবে সে ঝটকাটা। এসসিআর এ পরীক্ষার সার্চ করেছিলে তোমরা? হুম, সৃজিত অপ্রদীপ সার্চ করেছিলে এসসিআর এর সম্বন্ধে? না স্যার, করা হয়নি। করো ভাই, ওটা করো, হ্যাঁ। সার্চ করে রেখে দাও। বুঝতে পারলে, যদি যদি কখনো কোনো মানে কীভাবে ওটার এখন এন্ট্রি প্রসেস করছে, বা যদি প্রসেসটা এখনও থাকে তাহলে কখন ফর্ম অ্যাপ্লাই করবে ওটাকে তোমরা জেনে নাও, ওটা দরকার আছে। তো ওই কারণে ওইসব পরীক্ষাগুলোকে আগে থেকে নজরে রেখে দাও, কখন ফর্ম বেরিয়ে যাবে হুট করে বুঝতেও পারবে না। আর ফর্ম যদি নাও বেরোয় তাহলে এখন ওখানকার প্রসেসটা কি তুমি সেটাও জানতে পারবে না, যেখানে ওই পরীক্ষাটার কেরিয়ারটা কিন্তু খুবই ভালো। মানে তোমাকে গভর্নমেন্ট থেকে বিটেক পড়ালো, তারপর তুমি ডিরেক্টলি রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হয়ে জয়েন করে গেলে, তো অনেক ভালো পরীক্ষা।
তোমার কেরিয়ার স্কোপ সাংঘাতিক, বুঝতে পারলে? ওই জন্য দেখো এই পরীক্ষাগুলোর সম্বন্ধে। টিএস এন্ট্রিটা যেটা আর্মি থেকে বিটেক পড়ায়, এয়ারফোর্স থেকে পড়ায়, টিএসগুলো সম্বন্ধে দেখে নিও। এগুলো আগে থেকে আপডেট রাখো নিজেদের, কারণ রিসেন্টলি ডাব্লিউবি যেই বোধহয় ডেট অ্যানাউন্স করেছে কিনা আমি জানি না, তবে যেই মেন্সের ডেট তো অ্যানাউন্স করেছে দেখলাম কালকে। নিট হচ্ছে তোমার 7 মেতে করেছে, যেই মেন্সের স্লটগুলো আমার দেখা হয়নি। তো একবার দেখে নাও এগুলো, বুঝতে পারলে যে কীভাবে কোথায় এন্ট্রি হয়, কত কাট অফ দরকার হয়, এগুলো দেখে নাও। কারণ না হলে এটাই হবে যে তোমার পরে মনে হবে যে আমি কয়েকটা যে হাতে গোনা কলেজ ডাব্লিউবি যেই দিয়ে পাচ্ছি, এর বাইরে কোনো কলেজে হয়তো পাওয়া সম্ভব নয়, কিন্তু এর বাইরেও কলেজে পাওয়া সম্ভব, বুঝতে পেরেছো? কিন্তু তোমার কাছে ইনফরমেশান ঠিকঠাক সময় থাকতে হবে, না হলে মুশকিলে পড়ে যাবে, প্রচণ্ড মুশকিলে পড়বে। যেমন রাজাবাজার থেকে ধরো তুমি গ্র্যাজুয়েশন করলে, বিএসসি করলে, রাজাবাজার সায়েন্স কলেজ যেটা আছে এখানে, তারপরে বিটেক করা যায়, ওটাকে বিএসসি বিটেক বলে, ওটাও ভালো কোর্স হয়, বুঝতে পেরেছো? ওই ধরনের কোর্সগুলো আইআইটিতে তোমাকে তো বলেছিলাম যে ওখানেও তুমি গ্র্যাজুয়েশন করতে পারো, ডিরেক্টলি মাস্টার্স করে বেরোবে 5 বছর পরে। এইগুলো প্রচণ্ড ভালো স্কোপ। এইগুলোকে আগে থেকে আপডেট রাখো, কখন ফর্ম বেরোচ্ছে, কখন কীভাবে ওদের পরীক্ষা হবে, বুঝতে পারলে? না হলে পরে মুশকিলে পড়বে, তখন পরে মনে হবে যারা আমি সেই সময় জানতাম না, কিংবা আমি নেগলেক্ট করেছিলাম, তাই আমি হয়তো পরীক্ষা দিতেই পারলাম না। কিন্তু হতে পারে তুমি পরীক্ষা দিলে তুমি চান্স পেয়ে যেতে, বুঝতে পারলে? তোমার কেরিয়ারটা গ্রো করে যেত, তোমার ইয়ার লস হতো না, বুঝতে পারছো? এই হলো ঘটনাটা। তো নেগলেক্ট করো না একদম। কমপ্লিট, লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো এবার আসছি এলসিআর সার্কিট। এলসিআর মানে কি? যেখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটার, তো তিনটেকেই আমি অ্যাড করেছি। এই হলো এলসিআর সার্কিট। রেজিস্ট্যান্স, এই হলো ইন্ডাক্টার, আর এই হলো ক্যাপাসিটার, তিনটেকেই অ্যাড করা আছে। আর এল সি, এর অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্সকে তুমি বলবে ভিআর, এর অ্যাক্রস তুমি বলবে সেটাকে ভিএল, এর অ্যাক্রস তুমি বলবে ভিসি। যদি আমি ফেজারটাকে ড্র করি তাহলে আমি বলতে পারি যে কারেন্ট আর এদের মধ্যে যে ফেজারটা আসবে, কারেন্ট এটা যদি বেস হয় তাহলে এলের জন্য উপর দিকে ছিল, সরি এটা তোমার ভি নট যদি হয়, এলের জন্য উপর দিকে ছিল কোনটা? আইএল, বা আমি বলতে পারি এইদিকে, হ্যাঁ এইদিকে ধরো আইএল কিংবা এক্সএল কিংবা ভিএল, এগুলো সব এইদিকে আসবে। আর যদি আমি বলি যে ক্যাপাসিটারের জন্য, সেটা কোন দিকে ছিল? এইদিকে, আইসি, এক্সসি বা ভিসি, এরকমভাবে। তো এখান থেকে যে রেজাল্টটাকে আমরা পাবো, সেই রেজাল্টটা এরকম ধরনের আসে যে যদি আমি বললাম যে কোনো একটা বেশি, উপরটা বা নিচেটা, তুমি যা খুশি বেশি নিতে পারো, তো তাতে করে হবে কি, রেজাল্ট যেটা আসবে ভি নট, আর উপর দিকে বা নিচের দিকে আসবে ডিফারেন্সটা, যেটা বেশি সেই দিকে থাকবে। আমি উপরটাকে বেশি ধরলাম, তাহলে ভিএল মাইনাস ভিসি। তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজটা কোন দিকে হবে? না এইদিকে হবে, একটা কোনো অ্যাঙ্গেল, ফাই অ্যাঙ্গেল করে তারা থাকবে। তাহলে এইখানে যে রেজাল্টেন্ট ভোল্টেজটা এলো, যেটা আমি পাচ্ছি, সেটা কত হবে? রুট আন্ডার ভি নট স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি, এটার স্কোয়ার। আর এই যে ভি নট, এর দিকে আসবে ভিআরটা, এই দিকে আসবে কোনটা? ভিআরটা। তাহলে এখানে তুমি লিখতে পারো ভি নটের জায়গাতে ভি আর স্কোয়ার, বুঝতে পারলে? এই হয়ে যাবে এদের জন্য ভোল্টেজের যে ফেজার। তো তুমি ভোল্টেজ পেয়ে গেলে, ভোল্টেজ পেয়ে যাওয়ার পর তোমাকে দেখতে হবে যে এই যে ভোল্টেজটা, এটা কতটা ফেজ ডিফারেন্সে আছে, মানে তোমাকে ফাই বার করতে হবে। আমি তাহলে বলতে পারি যে ট্যান ফাই মানে কত হবে? না ভিএল মাইনাস ভিসি ডিভাইডেড বাই ভিআর, ভিএল মাইনাস ভিসি ডিভাইডেড বাই ভিআর। তুমি এখান থেকে এটাও বলতে পারো যে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, সো আই সমান কত হবে? আই সমান হয়ে যাবে ভি বাই আর। তো যদি তুমি, আমি চাইলে এটাকে এরকমভাবে লিখতে পারি যে ভিএল মাইনাস ভিসি না লিখে এরকমভাবে লিখতে পারি যে এক্সএল মাইনাস এক্স সি ডিভাইডেড বাই আর, এরকমও লেখা যেতে পারে ট্যান ফাইটাকে। এবং এখান থেকে আমরা ফাই সমান কত বার করবো? ট্যান ইনভার্স, এই টার্মগুলো, বুঝতে পারলে? লিখে নাও এটাকে। যদি ভিএলটা বেশি হয়, মানে ইন্ডাক্টারের ভোল্টেজ বেশি হয়ে গেল, তাহলে আমি বলবো সেটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের মতন বিহেভিয়ার শো করবে, কারণ এলটা ডমিনেট করলো। যদি সিটার বেশি হয় তাহলে আমি বলবো ক্যাপাসিটিভ সার্কিট হয়ে গেল, কারণ সিটা ডমিনেট করে গেল। যদি আরটা বেশি হয়, আরটা বেশি মানে সেই ক্ষেত্রে ভিএল আর ভিসি সমান, ভিএল আর ভিসি সমান হচ্ছে মানে সেই ক্ষেত্রে আমি বলবো যে সার্কিটটা রেজোনেন্সে আছে, রেজোনেন্সে থাকা মানে তার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। তো সেটা আমি সব বলে দিচ্ছি কী হবে, আগে তোমার লিখে নাও এটাকে। দুটো লিখেছো?
দেখো if VL is greater than VC, if VL is greater than VC or XL greater than XC, then the circuit behaves as inductive circuit. পরে লেখো if VC greater than VL or XC greater than XL, if VC greater than VL or XC greater than XL, then the circuit behaves as capacitive circuit. স্যার একবার বলুন। If VC greater than VL or XC greater than XL, then the circuit behaves as capacitive circuit. পরের পয়েন্টটা লেখো if VL equal to VC or XC equal to XC, if VL equal to VC or XC equal to XC, XL equal to XC, sorry, VL equal to VC or XL equal to XC, then the maximum power transfer happens in the circuit. And this is called the resonance state. ঠিক আছে? রেজোনেন্স স্টেট যখনই হবে না, মনে রাখবে সেই সময় যখনই কোথাও তুমি রেজোনেন্স জানবে সেই সময় জানবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। এবং রেজোনেন্স স্টেটের সময় হয় কি, যে যখন দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় তাকে তুমি বলো রেজোনেন্স। এটাকে কিন্তু ইউজ করা হয় যখন তুমি রেডিওতে গান শুনতে যাবে কিংবা টিভির সে আগেকার দিনে দেখতে একটা সেই নব হতো যেটাকে এরকমভাবে ঘোরাতো, দেখেছো কখনো? একটা নব ঘোরাতো, পরিষ্কার হতো, ঘোলা হতো। হ্যাঁ, ওই যে মালগুলো ছিল না, তারপরে তোমার এই রেডিওর যে নবটাকে তুমি ঘোরাও চ্যানেলকে টিউন করার জন্য, ওইখানে বেসিক্যালি করা হয় কি, তুমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে অ্যাটেন্ড করো, বুঝতে পারলে? এবার হয় কি, যখন তুমি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কথা বলছো তার মানে তুমি এটা বলছো যে XL ইকুয়াল টু XC। XL মানে কি ওমেগা ইন্টু এল, XC মানে কি 1/ω ইন্টু C। এখান থেকে আমি বলতে পারি যে ওমেগা স্কোয়ার সমান হয়ে যাবে 1/LC, তো ওমেগা কত হয়ে যাবে না, ওমেগা হয়ে যাবে 1/√LC। এটা হয়ে যাবে জিনিসটা। তো যখন তুমি এই কাজটা তৈরি করলে মানে তুমি একটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সিকে বললে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত। এখন প্রত্যেকটা চ্যানেলের জন্য এই ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট একটা করে থাকে, ধরুন যে কোনো FM বলো, যে কোনো রেডিও স্টেশন বলো, তার জন্য ডিফারেন্ট একটা ফ্রিকোয়েন্সি অ্যালট করা হয়, যেটা গভর্নমেন্ট থেকে অ্যালট করে, ওরা নিজে থেকে অ্যালট করতে পারে না। যখন গভর্নমেন্ট থেকে অ্যালট করলো তখন কি করা হলো, যে তখন তুমি নবটাকে ঘোরালে তখন বেসিক্যালি তুমি নব একটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটার, তুমি তার C এর ভ্যালুকে চেঞ্জ করছো। C এর ভ্যালু চেঞ্জ করলে অ্যান্টেনাটার যে ফ্রিকোয়েন্সি ধরার যে ক্ষমতাটা তুমি সেটাকে বারবার চেঞ্জ করছো, এবং সেটা সেই ফ্রিকোয়েন্সিকে ধরতে পারবে যেই ফ্রিকোয়েন্সি বারবার চেঞ্জ করার মাঝখানে তাকে স্ট্রাইক করবে, যেটা পারফেক্টলি ম্যাচ করবে, তুমি সেই সিগন্যালটাকে শুনতে পারবে। তো এটাই করা হয়, ইভেন টিভি চ্যানেলের ক্ষেত্রে ওটাই করা হয়, যে তুমি ক্যাপাসিটারটাকে চেঞ্জ করতো, ওগুলো বেসিক্যালি কী বলতো ভেরিয়েবল ক্যাপাসিটার, ওর ভ্যালু চেঞ্জ করে করে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে অ্যাচিভ করা হয়। লিখে নাও এটাকে বলা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওমেগাকে। স্যার বলছি এখানে সেকেন্ড ডায়াগ্রামটা না বুঝতে পারলাম না, একবার বুঝিয়ে দেবেন? এখানে তোমার যে রেজাল্টেন্টটা আসবে, রেজাল্টেন্টটা কোন দিকে আসবে, পারপেন্ডিকুলারলি দুটো ভেক্টর উল্টো দিকে আছে, তাহলে যেটা বেশি তার দিকে আসবে। আমি ধরলাম যে VL গ্রেটার দ্যান VC, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে আসবে, উপর দিকে আসবে, VL মাইনাস VC, বুঝতে পারলে? এইদিকে হলো VR, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে হবে, V। তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজ কত হবে সার্কিটের, এইটা হবে রেজাল্টেন্ট ভোল্টেজ, হয়ে গেল। আচ্ছা, তুমি চাইলে নিচেরটাকেও বেশি ধরতে পারো, কিন্তু কোনো এফেক্ট হবে না। তার কারণ হচ্ছে এটাই যে আলটিমেটলি এখানেতে VL মাইনাস VC হবে কিংবা VC মাইনাস VL হবে, এবং তার স্কোয়ার থাকবে, যে রেজাল্ট হবে সেটা পজিটিভই পাবে, তো কোনো চাপ। স্যার বলছি যে রেগুলেটর কি ধরনের সার্কিট? রেগুলেটর, কোন রেগুলেটর কথা বলছো তুমি বলো? ওই ফ্যানের? ওগুলো তোমার এসি সার্কিট, তো ক্যাপাসিটিভ আছে ওটার মধ্যে, রেজিস্টিভ আছে, দুটোই আছে। হ্যাঁ মানে ওটার মধ্যে মানে ঘোরালে এমন কি হয় যে মানে পাখার স্পিডটা স্লো হয় তারপরে বেড়ে যায়?
ওটা ভেরিয়েবল ক্যাপাসিটার, বুঝতে পারলে? ওটা কি করে কারেন্টকে অ্যালাউ করছে, যখন তুমি সি এর ভ্যালুকে বারবার চেঞ্জ করছো তখন ও বেসিক্যালি কতটা এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি মানে কতটা কারেন্টকে সে পাস করতে দেবে সেটাকে তার ভ্যালুকে সে চেঞ্জ করে, বুঝতে পারলে? আচ্ছা, কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়। হ্যাঁ, কারেন্টের ভ্যালুকে চেঞ্জ করে ও বারবার। ভেরিয়েবল ক্যাপাসিটার হয়, রেগুলেটর মানেই হলো সেটা ভেরিয়েবল ক্যাপাসিটার, আর নব দিয়ে তার ক্যাপাসিটিকে চেঞ্জ করা যায়। হলো? হ্যাঁ স্যার। এবার এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কথা আমি বললাম, রেজোনেন্স আমি বললাম না যে এক্সএল ইকুয়াল টু এক্সি হয়ে যাবে, তাহলে এক্সএল ইকুয়াল টু যদি এক্সি হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে এই সময় সিরিজ এলসিআর সার্কিটের জন্য যে রেজিস্ট্যান্স পাবো জেড, সেটাকে আমি বলতে পারি সেম কনসেপ্ট দিয়ে যে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি স্কোয়ার, ওই সেম গ্রাফটাকে দিয়ে, মানে ভেক্টর ডায়াগ্রামটাকে দিয়ে। এখন যদি আমার বলি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে, তার মানে আমি বললাম যে ভিএল ইকুয়াল টু ভিসি অথবা এক্সএল ইকুয়াল টু এক্সি। আর তার মানে হচ্ছে এটাই, যদি এটা ম্যাচ করে তার মানে এই পোর্শনটা হয়ে যাবে কত, জিরো। এই পোর্শনটা জিরো হবে মানে কি, তাহলে জেটের ভ্যালু কত পাবে তুমি তখন, আর মানে সার্কিটটা কি হয়ে যাবে, পিওরলি রেজিস্টিভ সার্কিট। তো যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অ্যাচিভ করা হয় তখন সার্কিট পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়ে যায়। তো রেজোনেন্স সার্কিট বেসিক্যালি কিছুই না, একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট, যেখানে এক্সএল আর এক্সের ভ্যালু তুমি সেম করেছো। এখন এখানে কি করা হয়, এখানে এই যে জেডের ভ্যালু তুমি পেলে অবভিয়াসলি এটা কী হবে, মিনিমাম ভ্যালু হবে। রেজিস্ট্যান্স যদি মিনিমাম হয়ে যায় পুরো সার্কিটে তাহলে সেখানে পাওয়ার ম্যাক্সিমাম ট্রান্সফার হবে, কারণ কি কারেন্ট সবচেয়ে বেশি পাস করতে পারবে। এখন হয় কি, যখন আমি এর জন্য পাওয়ার ফ্যাক্টর বার করব, পাওয়ার ফ্যাক্টর মানে কি বলতো, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে যাকে জেড দিয়ে দেখানো হয়, পাওয়ার ফ্যাক্টর। এই যে জেড, এই পাওয়ার ফ্যাক্টর, সরি জেড বলছি, কস ফাই, এর যে ভ্যালু আছে সেটা হয়ে যায় আর বাই জেড। এটা চলে আসে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু, এবং এই সময় এর যেহেতু আর ইকুয়াল টু জেড হবে তার মানে আর বাই আর হবে, তাহলে 1 হয়ে যাবে এর ভ্যালুটা, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু। নেক্সট তো ফ্রিকোয়েন্সি আমি তোকে লিখিয়ে দিয়েছিলাম এখানটাতে, ঠিক আছে এই কটায়, ঠিক আছে এই কটাকে লিখে নাও তুমি, আরগুলো কিছু লাগবে না এখানটা, রেজোনেন্সে শুধু এইটুকুই লাগবে। এই নাম্বারটা লিখে আমাকে একটা এখনই তোমাদের নাম দিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি একটা ইউটিউবে চ্যানেল মতন খুলেছিলাম অনেক আগে, যেখানটাতে প্রবলেমস দিতাম, তো মাঝখানে কাজকর্ম চাপের জন্য আর দেওয়াও হয়নি, 2-3টে ভিডিও এখন পড়ে আছে ওখানটাতে, বাকি সব উড়িয়েও গেছে। তো আমি কি করছি না, এখন আস্তে আস্তে আবার ওটাকে স্টার্ট করছি এবং ওটার মধ্যে কিছু প্রবলেমস করাচ্ছি ধীরে ধীরে, বুঝতে পারলে? তো তোমরা ওই ভিডিওগুলো থেকে দেখতে পারবে, আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, বুঝতে পারলে? এখন অতটা তৈরি হয়নি, আমি তৈরি করছি আস্তে আস্তে এবং সেখানে প্রবলেম সলভ করাবো। তো এটাকে লিখে একবার তোমাদের জাস্ট নামগুলোকে দিয়ে আমাকে একটুখানি মেসেজটা পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, যাতে করে যখন আমি ভিডিওগুলো করবো তোমাদেরকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো তখন, তো তখন নিউমেরিক্যালসগুলো দেখে নেবে ওখান থেকে। লিখে নিয়েছো নাম্বারটা? ঠিক আছে, আমাকে জাস্ট একবার করে হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদের নামগুলো দিয়ে, বুঝতে পারলে? তাহলেই হবে। এটা লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার আমি লিঙ্কগুলো পাঠাবো, তোমরা যেন খুব অনেস্টলি সেই ভিডিওগুলোকে দেখবে এবং প্রবলেমসগুলোকে সলভ করবে, কারণ এই নিট যেই সময়টাতে ভিডিওগুলো খুব বেশি দরকার হয়ে যায়। আর এটা অনেক দিনই হয়ে গেছে তৈরি করেছিলাম যে হ্যাঁ মাঝে মাঝে প্রবলেমস করাবো বলে, তারপর করাতে করাতে মাঝখানে আর তখন চাপে হয়ে আর কি হয়ে ভিডিও করাও হয়নি, কারণ ভিডিও করে আবার এডিট করো, অনেক চাপ থাকে, ওই জন্য তখন আমি ভিডিও করিনি। তো এখন আস্তে আস্তে আমি আবার ভিডিওস দেওয়া স্টার্ট করছি ওটার মধ্যে, বুঝতে পারলে? মানে ওখানটাতে বেসিক্যালি কিছু কনসেপ্ট পাবে আর নিউমেরিক্যালস পাবে, যেগুলো নিট যেই জন্য দরকার, বুঝতে পারলে? আর ওই জন্যই আমি চ্যানেলটাকে আবার রিওপেন করছি, যাতে করে রিচটা অনেক বেড়ে যায়। এবার তোমাদের যেটা হবে কি বলতো, আমি যখন ভিডিওগুলো দেবো, সলভ করবে প্রবলেমসগুলো, তোমার প্র্যাকটিস হবে, কারণ এখানটাতে এখন সমস্ত বা ইভেন প্রবলেমস এখন করানো সম্ভবই নয়, আগে পুরো চ্যাপ্টার্সের সমস্ত থিওরি বেস শেষ করে ফেলতে হবে, তারপরে হয়তো প্রবলেমস করানো যেতে পারে। তো আগে এখন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে তোমাদের এটা শেষ করতে হবে। তো নিউমেরিক্যাল সেই যেটা আমি করাতাম সেই লেভেলে আমি দিতে পারবো না এখানটাতে, আমি চেষ্টা করছি তাই তোমাদেরকে সেগুলো ভিডিও থ্রু প্রোভাইড করে দেওয়া। তো ওই কারণে আমাকে মেসেজ করে পাঠিয়ে দাও একবার নামগুলো, যাতে করে আমি লিঙ্কগুলোকে তোমাদের হ্যাঁ স্যার, পাঠাতে পারি। দিয়েছি। ঠিক আছে, চলো এবার চলে এসো নেক্সট পার্ট, সেটা হলো ওয়েব অপটিক্সের মধ্যে।
ওয়েভ অপটিক্স জিনিসটা কী জিনিস? ওয়েভ অপটিক্স হলো প্রথমত অপটিক্সের দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় ওয়েভ অপটিক্স, একটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স আর ওয়েভ অপটিক্সের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্স হলো এই জিনিসটা যে যখনই আমি জিওমেট্রিক্যাল অপটিক্সের কথা বলি সেই সময় আমি সেখানটাতে জিওমেট্রির হেল্প নিয়ে সেই প্রবলেমকে সলভ করি, এবং সেই ক্ষেত্রে যে অ্যাপারচারটা যেখান দিয়ে তোমার লাইটটা আসে সেই অ্যাপারচারের সাইজ অনেক বড় হয়। কিন্তু ওয়েভ অপটিক্সের মধ্যে কি করা হয় যে সেই ক্ষেত্রে অ্যাপারচার যার মধ্যে দিয়ে লাইটটা আসে তার ভ্যালুটা খুব কম হয়, এবং সেটা অলমোস্ট লাইটের যে ওয়েভ লেন্থের যে তোমার উইথটা হবে চেষ্টা করা হয় সেই ওয়েভ লেন্থের উইথটা মেনটেন করে রাখার অ্যাপারচারটার, কিন্তু সেটা বাস্তবে পুরোপুরি অ্যাকুরেট হয় না, কারণ সেটা সম্ভব নয়। তো কিন্তু কাছাকাছি নিয়ে যেতে পারি আমি, এবং সেই সময় লাইটের যে ওয়েভ প্রপার্টি সেই স্যার মিউট হয়ে গেছে, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। এবারে জিওমেট্রিক্যাল অপটিক্স আর ওয়েভ অপটিক্স মধ্যে ডিফারেন্সটা কী না, সেখানটাতে হয় কি যে যখন তুমি বলছো যে জিওমেট্রিক্যাল অপটিক্স সেই ক্ষেত্রে তুমি অ্যাপারচারের সাইজটা অনেক ছোটো নিয়েছো যেখান দিয়ে লাইটটা আসছে, এবং সেই সময় যা কিছু ক্যালকুলেশন সেগুলো করা হয় উইথ দ্য হেল্প অফ জিওমেট্রি, যেই কারণে ওটার নাম হয়ে গেছে জিওমেট্রিক্যাল অপটিক্স। আর ওয়েভ অপটিক্স কি, যেখানটায় তুমি ওয়েভ প্রপার্টিকে স্টাডি করতে পারছো। তো ওয়েভ প্রপার্টি স্টাডি করতে গেলে লাইটের শুধুমাত্র ওয়েভটাকে আনতে হবে, নট দি বিম অফ লাইট। যখনই লাইটের বিম সেখান দিয়ে পাস করবে সেই ক্ষেত্রে এইটাই হবে যে লাইটে যদি কোনো বিম পাস করে তার মানে হলো এটাই যে সেই ক্ষেত্রে অসংখ্য সংখ্যক ওয়েভ পাস করলো, এবং অসংখ্য ওয়েভ যদি পাস করে তাহলে আমি তার একটা কোনো পার্টিকুলার ওয়েভের নেচারকে বা তার ঘটনাগুলোকে আমি স্টাডি করতে পারবো না, যেই কারণে অ্যাপারচারের সাইজ অনেক কম রাখা হয় যাতে করে মিনিমাম নাম্বার অফ ওয়েভসকে আমি পাস করাতে পারি। একটা ওয়েভকে কখনোই শুধুমাত্র পাস করতে পারবো না, একের বেশি হবে, কিন্তু তার সংখ্যাটা অনেক কম হয়, খুব বেশি না হয়। এখন এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের থিওরিটা আমি একটুখানি টাইম নিয়ে তোমাদেরকে বলবো। এর কারণটা হলো চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার এবং আমার খুব প্রিয় চ্যাপ্টার, বুঝতে পারলে। আর সেকেন্ডলি হলো এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন মোটামুটি সব এক্সামই আসে, আর খুব সোজা কোয়েশ্চেন আসে। সব থেকে বড়ো কথা হলো এইটা, মানে একদম ফর্মুলা বেসড কোয়েশ্চেন, যে একটুখানি ভালো করে ফর্মুলাগুলো জানে আর চ্যাপ্টার সম্বন্ধে ধারণাটা আছে ঠিকঠাক করে, সে ইজিলি অ্যাটেন্ড করতে পারবে কোয়েশ্চেনগুলো এবং তুমি ঠিকঠাক আনসার বার করতে পারবে। এবার ওয়েব অপটিক্সে হয় কি, যখন একটা সময় ছিল ওয়েল ইস্টার বা একটা সায়েন্টিস্ট ছিল ওয়েল উইস্টার। সেই ওয়েল উইস্টার যখন এক সময় লাইটের ধারণা দিয়েছিল, যখন মানুষ জানতো না যে লাইট কী জিনিস, লাইট কীভাবে চলে, সেই সময় এইটা ধারণা ছিল যে লাইট বেসিক্যালি কিছুই না, লাইট হলো কিছু কর্পাসেস নিয়ে তৈরি একটা কিছু জিনিস। এখন এই যে কর্পাস সেল বা কর্পাস যেগুলো তোমার আছে, সেই কর্পাস বা কর্পাসেস যেগুলোকে আমি বলছি, এবং লাইট যে মিডিয়াম দিয়ে পাস করছে সেই মিডিয়ামটাকে আমি বলছি ইথার মিডিয়াম। এখন যখন এর মধ্যে দিয়ে লাইট পাস করলো সেই কর্পাসেসগুলো, তো বললো লাইট মুভ করছে কী করে, না লাইট মুভ করছে বাই দ্য হেল্প অফ দি অ্যাট্রাকশনস অফ দি মিডিয়াম। তো মিডিয়ামটা কী করছে, লাইটের পার্টিকেলকে অ্যাট্রাক্ট করছে, এবং অ্যাট্রাক্ট করার জন্য লাইট সেই দিকে মুভ করতে শুরু করছে। এখন এই ঘটনাটা যখন বলা হয়েছিল সেই সময় লাইটের নেচার সম্বন্ধে কেউ সেভাবে কিছু বলেনি, তো এটাই মোটামুটি প্রথম একটা ধারণা ছিল লাইট সম্বন্ধে যখন মানুষ কিছু পেয়েছিল। কিন্তু এই ধারণাটা বহু বছর মানুষ মেনেও ছিল, প্রায় 20 বছরের কাছাকাছি মানুষ এটাকে মেনে চলেছিল। পরে যখন
সায়েন্টিস্টরা ক্যালকুলেট করলো যে লাইটের হাওয়াতে স্পিড হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড, যেটা এই সময় মানুষ জানতো না। এবং একটা সায়েন্টিস্ট ছিল আমার ল্যামিনা কীরকম একটা নাম ছিল, এখন কিছু একটা সায়েন্টিস্ট, আমার একটা এক্সাক্ট মনে আসছে না নামটা এখন, এল না এফ দিকে নাম ছিল সায়েন্টিস্টের। তো উনি যখন আবিষ্কার করলেন যে লাইটের স্পিড কত হয়, সেই সময় মানুষ এটা বুঝতে পারলো যে তাহলে লাইটের যদি স্পিড হাওয়াতে 3 × 10⁸ মিটার/সেকেন্ড হয় এবং যখন রিফ্র্যাকশন হচ্ছে মানে লাইট যখন ডেন্সার মিডিয়ামে ঢুকে গেল তখন লাইটের স্পিড কমে গেল। এখন যদি এই থিওরিটা ঠিকঠাক থাকতো তার অ্যাকর্ডিং ডেন্সার মিডিয়ামের ক্ষেত্রে লাইটকে অ্যাট্রাকশন বেশি ফেস করতে হতো, তাহলে লাইটের স্পিড বেড়ে যেত আরও বেশি, কারণ অ্যাট্রাক্ট বেশি হতো সেখানটাতে। বাস্তবে লাইটের স্পিড কম হয়ে গেল। তখন সায়েন্টিস্টরা ভাবলো যে তার মানে ভাই এই থিওরির মধ্যে কিছু জল আছে, এই থিওরি মোটেই ঠিকঠাক থিওরি নয়। এখন এই সময়টাতে হাইগেন্স বলে একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি এর সঙ্গে প্যারালালি কিছু কাজ করছিলেন, এবং তারপরে তিনি বললেন যে লাইট যেটা হয়, লাইট মোটেই ওরকম ধরে অ্যাট্রাকশনসের ফর্মে যায় না। লাইট কি করে, লাইট ওয়েভ ফ্রন্টস তৈরি করে করে চলে। এখন এই লাইটের নেচারটাকে যখন সে ওয়েভ ফ্রন্টসের আইডিয়া সে দিল, তো সেই ওয়েভ ফ্রন্টের আইডিয়া দিয়ে পরে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এই সমস্ত যে ফেনোমেনাগুলো হয় সেইগুলোকে খুব ইজিলি ডেসক্রাইব করা গেল। এখন ওয়েভ ফ্রন্টের ফেনোমেনাটা যেটা বললো সেটা হলো যে যদি একটা কোনো পয়েন্ট সোর্স হয়, ধরো এটা হলো লাইটের সোর্স, তো এই যে লাইটের সোর্সটা এটা কি করবে না, এটা চারিদিকে তার লাইটকে এমিট করবে। তো যখন সে চারিদিকে লাইটকে এমিট করছে, এই যে বিভিন্ন দিকে লাইটকে সে এমিট করলো, তো যদি লাইটের স্পিড সি হয় এবং যদি আমি কোনো একটা টি টাইমে দেখি, তাহলে টি টাইমে প্রত্যেকটা ওয়েভ যেই পরিমাণ ডিস্টেন্স কভার করবে সেটা প্রত্যেকের জন্য সেম হবে। এবং যদি আমি সেই সমস্ত পয়েন্টগুলোকে কানেক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে একটা আমি এরকম ধারা স্ফেরিক্যাল স্ট্রাকচার পাবো। এটা 2D বলে আমি শুধুমাত্র সার্কুলার দেখাতে পারছি, বাস্তবে এটা হয় স্ফেরিক্যাল, কারণ লাইট উপর দিক থেকে এরকমভাবে আসছে, এই দিক থেকে এরকমভাবে যাচ্ছে, তো সমস্ত পয়েন্ট জয়েন হলে একটা স্ফিয়ার তৈরি করবে। এখন যেটা বললো যে এই যে সার্কেলটা তৈরি হলো বা এই যে স্ফিয়ারটা তৈরি হচ্ছে, এই স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্ট তারা আবার ইন্ডিভিজুয়াল সোর্সের মতন বিহেভিয়ার শো করবে। এর প্রত্যেকটা পয়েন্ট, যতগুলো পয়েন্ট তুমি দেখবে তারা প্রত্যেকে এখন ইন্ডিভিজুয়াল সোর্সের মতন বিহেভিয়ার শুরু করবে। এই পয়েন্টগুলোকে যোগ করার ফলে আমি যে এই স্ট্রাকচারটাকে পেলাম, এই স্ট্রাকচারটাকে বলা হয় ওয়েভলেট। এখন কি করবে, বা ওয়েভ ফ্রন্টও বলে। এখন বলছে যে এই যে স্ট্রাকচারগুলো মানে এই যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট মানে ওয়েভলেটস, যেগুলো তোমার এই পয়েন্টগুলো সেকেন্ডারি ওয়েভলেটস বা সেকেন্ডারি সোর্স, এরা কি করবে, এরা আবার চারিদিকে এরকম লাইটকে বার করতে শুরু করবে চারিদিকে। এবার তুমি এদের মধ্যে যদি তুমি সেই ওই কাজটাই করো যে ওই সেম টাইমের যে লাইটের মানে যে পয়েন্টগুলো পাচ্ছ তুমি তাদেরকে যদি জয়েন করতে শুরু করে দাও, তাহলে তুমি এখানেও একটা রকম সার্কেল বা স্ফিয়ার পেয়ে যাবে। তাহলে সেম স্ফিয়ার তুমি এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, সব জায়গাতে এরকম সেম স্ফিয়ার তুমি পেয়ে যাবে। এবার কি হবে, এবার এই যে স্ফিয়ারগুলোকে তুমি পেলে, এই যে স্ফিয়ারগুলো এদের আবার প্রত্যেকটা পয়েন্ট সেই সেকেন্ডারি ওয়েভলেটসের মতন বিহেভিয়ার শো করবে, এবং এরা আবার এরকম দ্বারা তার চারিদিকে ওই স্ফিয়ার তৈরি করা শুরু করবে চারিদিকে। এখন যদি তুমি এই যে স্ফিয়ারগুলো তৈরি হলো তাদের প্রত্যেকটা পয়েন্টকে তুমি মানে জয়েন করে দাও, মানে এরকম তুমি একটা স্ট্রাকচার পাবে তাহলে। আর এই যে স্ট্রাকচারটা পাচ্ছ এটাকেই বলা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। তো এরকম দ্বারা অসংখ্য ওয়েভ ফ্রন্ট তুমি যত আগে যাবে তত এরকম তুমি ওয়েভ ফ্রন্ট পাবে, বুঝতে পারলে? এইভাবে লাইট মুভ করবে, এবং লাইটের যে ডিরেকশনটা হবে সেটা হবে পারপেন্ডিকুলার টু দি ওয়েভ ফ্রন্ট, বুঝতে পারলে? এইভাবে লাইট, সেটা অনেকটা ওয়াইফাই সিম্বলের মতো। হ্যাঁ ওরকম ধারায়, বুঝতে পারলে? তো লাইট পাস করবে এরকমভাবে। এইগুলো হচ্ছে ওয়েভ ফ্রন্ট, এবং তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে তার যে মানে ওয়েভ ফ্রন্টের সঙ্গে তোমার যে ওয়েভসগুলো লাইটের তারা পারপেন্ডিকুলারলি থাকবে এরকমভাবে, বুঝতে পারলে? দিয়ে লাইট পাস করবে। এই থিওরিটা হাইগেন্স দিল, এবং এই থিওরিকে অ্যাপ্লাই করে যত রকমের তোমার প্রবলেমস আর কি আসতে পারে সেগুলো হলো যে রিফ্র্যাকশন, রিফ্লেকশন, এই সমস্ত জিনিস সে ডিসকাস করতে পারলো, এবং সে ডিসক্রাইবও করে দিল যে কীভাবে সেটা সম্ভব, মানে সেটা পুরো স্যাটিসফাই করছে, জাস্টিফাই করছে ওই সমস্ত লজিকগুলোকে। অনেক ব্যাকলগও ছিল, সেগুলো পরের কথা। এবারে আসছি আমি যে পার্টটা সেটা হলো লাইটের আরেকটা পার্ট, সেটা হলো ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন, যার মধ্যে ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন জানার আগে তোমাকে জানতে হবে লাইটের সুপার পজিশন সম্বন্ধে। এবার লাইটের সুপার পজিশন জিনিসটা কী দেখো, লাইটের সুপার পজিশন ব্যাপারটা হলো এরকম ধরা, বেসিক্যালি লাইট কিনা লাইট হচ্ছে একটা ওয়েভ। এখন এই যে ওয়েভটা আছে তার মানে তার যে ইকুয়েশনটাকে আমি লিখবো সেই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি এরকমভাবে
যে যদি একটা লাইট হয় তো তার যে ইন্টেন্সিটি, ধরো আমি বললাম যে একটা সোর্স থেকে লাইট বেরোচ্ছে এরকমভাবে, এখন এটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে গেল এবং আরেকটা সোর্স নিলে S1 অ্যান্ড S2, এও আরেকটা পার্টিকুলার কোনো পয়েন্টে গেল। এখন এই যে পয়েন্টটাতে সে গেল, এই পয়েন্টে দুটো কেস হতে পারে, ইদার এই পয়েন্টটা আরও ব্রাইটার হতে পারে অথবা এই পয়েন্টটা ডার্কার হতে পারে, ডিপেন্ড করছে এদের মধ্যে ফেজ ডিফারেন্সটার উপরে। এবার ফেজ ডিফারেন্স ব্যাপারটা আসে কেন? ফেজ ডিফারেন্স ব্যাপারটা এই জন্য আসে যে ধরো আমি বললাম যে একটার জন্য যে ওয়াইট মানে S1টার জন্য যে ইকুয়েশনটা ছিল তার ডিসপ্লেসমেন্টে, সেটা হলো y1 ইকুয়াল টু a সাইন ওমেগা টি, আর y2 যেটা সেটা ছিল ওই সাপোজ b সাইন ওমেগা টি প্লাস ফাই। তো ফাই ফেজ ডিফারেন্সে সে লিড করছিল। যদি এটা হয় এবং যদি এর ইন্টেন্সিটি আমি বলে থাকি যে I1 এবং এর ইন্টেন্সিটি I2 হয়, তাহলে সেই ক্ষেত্রে যেটা আমাকে থিওরি বলে যে সেটা হলো যে এদের যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আসবে তার ভ্যালু হয়ে যাবে রুট আন্ডার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2 ইন্টু I1 I2 কস ফাই। এইটা আসবে এই পয়েন্টটাতে রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ভ্যালু, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে। তো এই যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আমি পেলাম, তুমি ভেবে দেখো যদি কসের ভ্যালু কখনো কস ফাইয়ের ভ্যালু 0 হয়, কস ফাইয়ের ভ্যালু 0 মানে যখন তোমার সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা সুপার ইম্পোজ করবে, তাই না? যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সুপার ইম্পোজ করে তার মানে সেই ক্ষেত্রে কস ফাইয়ের ভ্যালু 0 হবে, এবং কস ফাইয়ের ভ্যালু যদি 0 হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই সময় যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আমি এখানটাতে পাবো তার ভ্যালু কত হবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। নেক্সট যদি আমি বলি যে এটা এখন তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সুপার ইম্পোজ করলো, তাহলে সেই ক্ষেত্রে কস ফাইয়ের ভ্যালু হয়ে যাবে 1, এবং সেই ক্ষেত্রে রেজাল্টেন্টের ভ্যালু কত হবে, এটা হচ্ছে ফর ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার যখন ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার কি হবে, এবার যদি ফাই ইকুয়াল টু 0 হয় তাহলে কস ফাইয়ের ভ্যালু কত হবে না, কস ফাই ভ্যালু হয়ে যাবে 1, তাহলে সেই ক্ষেত্রে আসবে কত I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2 ইন্টু I1 I2 তার রুট, মানে রুট আন্ডার I1 প্লাস I2 এটার হোল স্কোয়ার, মানে আসবে কত I1 প্লাস I2। এখন যদি এটা হয় যে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা সুপার ইম্পোজ করে, যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা সুপার ইম্পোজ করে তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টেন্ট কত হবে, কস ফাই মানে কস 180 কত হবে -1, তাহলে আসবে কত, এটা তখন এটা চলে আসবে রুট আন্ডার I1 মাইনাস I2 স্কোয়ার, মানে I1 মাইনাস I2। তো দুটো জিনিসের মধ্যে তাদের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা অবভিয়াসলি দুটো ভেক্টরের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে a প্লাস বি, মানে এইটা হবে তার জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি I ম্যাক্স, আর মিনিমাম ভ্যালু হতে পারে a মাইনাস বি, তাহলে এইটা হবে তার মিনিমাম ভ্যালু মানে I মিন। তো যদি দুটো লাইট ওয়েভ গিয়ে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে সুপার ইম্পোজ করে তাহলে সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম ইন্টেন্সিটি কত হতে পারে না, ম্যাক্সিমাম হবে I1 প্লাস I2, মিনিমাম হবে I1 মাইনাস I2। এখন যদি এটা হয় যে সোর্স দুটো সেম ইন্টেন্সিটিকে প্রোভাইড করে, মানে ইফ I1 ইকুয়াল টু I2, সেই ক্ষেত্রে মিনিমাম কত হবে না, মিনিমাম হয়ে যাবে 0, কারণ I1 মাইনাস I2 0 হয়ে যাবে দুটো যদি ইকুয়াল হয়, আর ম্যাক্সিমাম কত হয়ে যাবে I1 প্লাস I2, মানে আসবে কতটা 2I0, বুঝতে পারলে? তো যদি সেম ইন্টেন্সিটির লাইট কোথাও আসে তাহলে সেখানেতে 0 হওয়াও সম্ভব, মানে লাইট আছে কিন্তু তবু অন্ধকার, ইভেন ব্রাইটনেস আসাও সম্ভব। এবং বাস্তবে এই ঘটনাটা কিন্তু আমাদের চোখের সামনেও ঘটে, যখন দুটো আমাদের ঘরে যখন দুখানা বাল্ব কিংবা দুখানা টিউবকে আমরা জ্বালিয়ে রাখি সেই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, কিন্তু আমরা ফিল করতে পারি না। এর কারণ হলো যে এই যে চেঞ্জটা হয় সেখানটাতে, যে ব্রাইটনেস ডার্কনেস এটা এত স্পিডে হয় যে আমাদের চোখ থেকে ওই ব্রাইটের যে ইমেজটা সেটা মুছতে পারে না, কারণ আমাদের চোখের মধ্যে অলমোস্ট 10 টু দি পাওয়ার মানে 1/1000 এরকম সেকেন্ড অবধি একটা কোনো ইমেজের রেস থেকে যায়, মানে সেই ইমেজটা থেকে যায় চোখের মধ্যে। যতক্ষণ অবধি তুমি সেই ইমেজটাকে ইরেজ করতে পারলে, মানে ওই সময়টার পরে অন্য কোনো জিনিসকে তুমি যদি না দেখো তাহলে সেই জিনিসের ইমেজকে তুমি সেন্স করতে পারবে না। এখন ওই সময়টা হওয়ার আগে কি হয় যে সেকেন্ড ব্রাইটটা তৈরি হয়ে যায়, যেই কারণে মাঝের যে ডার্কটা সেটাকে আমরা সেন্সই করতে পারি না। কিন্তু বাস্তবে ঘরের মধ্যেও এই ঘটনাটা কিন্তু ঘটে, কিন্তু আমরা সেন্স করতে পারি না। এই হলো সিচুয়েশনটা। লিখে নাও স্যার, তাহলে আগে ব্রাইটনেস হয় তারপরে ডার্কনেসটা হয়? একদমই তাই, আগে ব্রাইটনেস তারপর ডার্কনেসটা হয়।
স্যার লেজার লাইট ছড়ায় না কেন যত দূরেই যাক? লেজার লাইট ছড়ায় না কারণ লেজার লাইট মোনোক্রোম্যাটিক লাইট। লেজার লাইট হচ্ছে মোনোক্রোম্যাটিক লাইট, তখনই ছড়াবে যখন পলিক্রোম্যাটিক হবে, মানে বা একের চেয়ে বেশি ক্রোমা থাকবে, তার মধ্যে কালার থাকবে। একটা পার্টিকুলার লাইট কি হয় যে তার একটা লাইনকেই মেনটেন করে, কিন্তু অনেক লাইট থাকে তাদের মধ্যে কি হয়, তোমার এই যেটা ফিউশন থেকে হয়, যে লাইটের মধ্যে ডিসপারশন শুরু হয়ে যায়, তো সেটা চারিদিকে ছড়াতে শুরু করবে, বুঝতে পারলে? এই জন্য। কিন্তু স্যার এটা বাল্ব জ্বালালেও তো সেটা ছড়িয়ে যায়, না, কিন্তু সেটা তো হলুদ হয়। বাল্ব তো হলুদ হচ্ছে, ওটা তো পিওর হলুদ লাইট নয়। ওটা ও তোমার, তুমি আচ্ছা। দেখছো হলুদ, কিন্তু পিওর হলুদ ওটা মোটেই নয়, ওর মধ্যে আরো অন্য কালার্সও থাকে। যেমন সূর্যের আলো সাদা দেখায়, কিন্তু ওটা বাস্তবে তো সাদা আলো নয়, পলিক্রোম্যাটিক লাইট। লিখে না। এবার এটা বেসিকটা ছিল, বুঝতে পারলে? এবার এটাকে আমি মডিফাই করবো। এবার বাস্তবে এইটাই এক্সাক্ট থাকে না, বাস্তবে রেজাল্টটা অন্য কিছু হয়। আগে এইটাকে বুঝে নাও যে আই থেকে কীভাবে রেজাল্টেন্ট আছে, এরপর আমি এটাকে অ্যামপ্লিটিউড দিয়ে বলবো, তখন ওটা হবে পারফেক্ট আনসারটা, যেটা তোমাকে মনে রাখতে হবে। লেখা হলে বলবে। ऐसे होएगा। চলো এবার লেখো, হেডিং দাও হাইগেনস ওয়েভ থিওরি। লেখো, হাইগেন in 1678, Huygens in 1678 assumed that a source emits light in the form of wave. A source emits light in the form of waves. পরের পয়েন্টটা লেখো, each স্যার point ফ্রম দা কি বললেন? source emits light in the হ্যাঁ। form of waves. In the form of waves. Full stop দিয়ে লেখো, each point source of light is a center of disturbance, from which waves spread in all directions, in all directions. Full stop. The locus of all particles of the medium vibrating in
of the medium vibrating in the same phase at a given instant is called wave front. তো মনে রাখবে ওয়েভ ফ্রন্টের মধ্যে যতগুলো পয়েন্ট থাকে তারা কিন্তু সেম ফেজে থাকে, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। স্যার সেম ফেজ তারপর কি বললেন? সেম ফেজ at a given instant is called wave front. পরের পয়েন্টটা লেখো, each point on the wave front is the source of a new disturbance, called secondary wavelets. Full stop. These wavelets are spherical and travel with speed of light in that medium. Full stop. পরের পয়েন্টটা লেখো, the forward envelope of the secondary wavelet at any instant gives the new wave front. স্যার সেকেন্ডারি তারপরে কি বললেন? Secondary wavelet at any instant gives the new wave front. লিখেছো? Full stop. In homogeneous medium, মানে যেই মিডিয়ামটার মেটেরিয়ালটা বা তুমি মিডিয়ামটাকে তুমি সেম রেখেছো, কোনো চেঞ্জ করোনি, দি হোমোজিনিয়াস মিডিয়াম, কমা দিয়ে লেখো, the wave front is always perpendicular to the direction of wave propagation. স্যার লাইনটার বলুন। কোনটা বলো, কোনখান থেকে? দ্য ওয়েভ ইন হোমোজিনিয়াস মিডিয়াম, তারপরে In homogeneous medium, কমা দিয়ে লেখো, the wave front is always perpendicular to the direction of wave propagation. হলো? ঠিক আছে, এবার দেখো এই যে জিনিসগুলোকে আমি লিখেছি না, I1 I2 এই সবগুলো, এটা আমি নর্মাল ইন্টেন্সিটি টার্মে লেখালাম, কিন্তু বাস্তবে না জিনিসটা এরকমভাবে হয় না। কেন হয় না সেটাকে বোঝো।
এটা তোমাদের মাথায় কোয়েশ্চেনটা আসা উচিত ছিল যে যখন আমি ইন্টেন্সিটিকে এরকমভাবে রেজাল্টেন্টের ফর্মে লিখলাম, আমি কেন লিখলাম ইন্টেন্সিটি তো কোনো ভেক্টর কোয়ান্টিটি নয়, এটা স্কেলার কোয়ান্টিটি। হয় কি, যখনই আমরা কোনো ফেজার ড্র করছি, সেই ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম এসি পড়ানোর সময় যে অ্যামপ্লিটিউডকে অ্যাজ এ ভেক্টর ট্রিট করা হয়। তার মানে এটার জন্য আমি যেটা লিখবো সেটা হলো এর অ্যামপ্লিটিউড কত এ, সেকেন্ডের জন্য কত বি। তাহলে এর জন্য এখন হয় কি, এই যে অ্যামপ্লিটিউডটা এটা এরকমভাবে থাকে যে এ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আই হয়, ইন্টেন্সিটি হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইজ প্রপোর্শনাল টু রুট আই। তাহলে যখন আমি বলবো যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কত হবে, সেটা হবে রুট আন্ডার এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই। তাহলে আমি বলতে পারি যে যদি এ ওয়ান স্কোয়ার হয়, সেই জায়গায় আমি কি লিখবো, সেই জায়গায় আমি লিখবো কোনটা, রুট আই, সরি আই, তাই না? কারণ এ ওয়ান স্কোয়ার বা এ স্কোয়ার মানে কত আই হবে, তাহলে আই ওয়ান স্কোয়ার। ঠিক আছে, সরি আই মডিফাই করেছি, বুঝতে পারলে? কারণ এটাকে প্রথমে না করলে তুমি ওখান থেকে ম্যাচ করতে পারো, তাই আমি এটাকে করালাম। এবার আসছে আমি আই টু স্কোয়ার জায়গায় আমি কি লিখবো, এখানে ইনিশিয়ালি আসবে কি, অ্যামপ্লিটিউডটা কত আসবে, রেজাল্টেন্ট রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস ফাই। এ স্কোয়ারের জায়গায় আই ওয়ান লিখলাম, বি স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, আই টু লিখবো, তাই না? লিখে ফেলো। আচ্ছা, এখানে কি থাকছে, এ ইন্টু বি, এ মানে কত রুট আই, তাহলে এখানে কি আসবে রুট আন্ডার আই ওয়ান, বি মানে কত রুট আন্ডার আই টু আসবে। এইটা চলে আসবে অ্যাকচুয়াল আনসারটা, বুঝতে পারলে? তো এইখান থেকে এই সমস্ত জিনিসগুলো তাহলে এখন চেঞ্জ হবে, এখানে আন্ডার রুট তার স্কোয়ার, এখানেও আন্ডার রুট তার স্কোয়ার, বুঝতে পারলে? এখানে কি আসবে রুট আন্ডার আই ওয়ান প্লাস আই টু স্কোয়ার, রুট আন্ডার আই ওয়ান প্লাস রুট আন্ডার আই টু স্কোয়ার, তো আসবে কত রুট আন্ডার আই ওয়ান প্লাস রুট আন্ডার আই টু, বুঝতে পারলে? এইটা হবে কেসটা এখানটাতে। এর কারণটা হলো এটাই যে এটা আসে কোনখান থেকে, অ্যামপ্লিটিউড থেকে। এটাকে আবার নতুন করে লিখে নাও, আবার এবার লেখো এইটা, তারপর এই পুরোটাকে আবার লেখো, বুঝতে পারলে? এটা ফট করে তখন লেখালে তোমার মাথায় স্ট্রাইকই করতো না যে কেন জিনিসটা হচ্ছে। এবার তুই ম্যাচ করতে পারবে যে আচ্ছা আগেরটা ইন্টেন্সিটিকে আমি ডিরেক্টলি এরকমভাবে লিখতে পারবো না, কারণ ওটা স্কেলার কোয়ান্টিটি, আমাকে ভেক্টর থেকে কোরিলেট করে তারপর আমাকে লিখতে হবে। চলো আজ এতটাই থাক, তোমরা স্ক্রিনশট তুলে নাও তেমন হলে, দিয়ে লেখা কমপ্লিট করে নাও, ঠিক আছে? পরের ক্লাসে কালকে আবার দেখাবে, কালকে পুরো ওয়েব অপটিক্সটা ভালো করে ডিসকাস করে নেবো আরও। টাটা।